দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 MHz কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব জীবাণুসার সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে ব্যবহার। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপীঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি সয়েল সায়েন্সের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের বিষয় জীবাণুসার সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে ব্যবহার। প্রথমে একটু আপনার থেকে জানতে চাইব যে জীবাণু শব্দটা, আমরা তো ব্যাকটেরিয়া বলি, ভাইরাস বলি, জীবাণু বলি, এগুলোর থেকে আমরা সবসময় বাঁচতে চাই, মানে এগুলোকে খারাপভাবে ধরি। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আবার ব্যবহারের মানে ভালো কাজে ব্যবহারের জন্য বলছি। তো এই বিষয়ে যদি একটু আমাকে বুঝিয়ে বলেন। পৃথিবীতে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, যদি 100টা জীবাণু থাকে, জীবাণু বলতে যা খালি চোখে দেখা যায় না, আচ্ছা, প্রথম আপনাকে মনে রাখতে হবে যা আপনি খালি চোখে দেখতে পারবেন না, সেই জাতীয় লিভিং বিইংকে আমরা বলি জীবাণু। তো পৃথিবীতে 100টা যদি জীবাণু থাকে, হাজার হাজার আছে, সেটা আমি 100টা দিয়ে হিসাব দিই আপনাকে, তার ভিতরে কিন্তু 90টা জীবাণুই ভালো। আচ্ছা, মানে ভয়ের কিছু নেই, ভালো, কিন্তু 5টার থেকে 10টা জীবাণুই খারাপ। আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি ভালো বুঝতে পারবেন। একটা গ্রামে ধরেন 30টা ছেলে আছে, তার মধ্যে 2টো ছেলে খুব দুষ্ট। এই 2টো ছেলেরে কিন্তু সবাই চিনে যে ওরা সবারই ডিস্টার্ব করে, অতএব তারা দিন। আর যে 28টা ছেলে আছে তাদের কিন্তু খুব বেশি চিনে না, কিন্তু তারা ভালো ছেলে, পড়াশোনা করে সবকিছু করে। তো এই ক্ষেত্রে ঠিক একই জিনিসটা হয়, যে আমাদের খারাপ যে জীবাণুগুলো সেইগুলো কিন্তু আমরা বেশি চিনে ফেলেছি এখন। ধরেন আপনাকে আর একটা এক্সাম্পল দিই। আপনার একটা কুকুর পচে আছে, মারা গেছে, এটা পচছে, কে পচাচ্ছে? জীবাণু। যদি কোনো জীবাণু ওখানে না থাকতো, কুকুর কিন্তু কখনোই পচতো না, বুঝলেন? অতএব আমরা বেশিরভাগই ভালো জীবাণু, অল্প খারাপ জীবাণু, কিন্তু যেহেতু এই খারাপ জীবাণু দ্বারা আমাদের অসুখ বিসুখ যা দেখেন আপনার চারিদিকে সে হয়, দেখে আমরা ওই জীবাণু বলতে একটা মনের ভিতরে একটা খারাপ ভাব এসে যায়, আতঙ্ক এসে যায়, বারবার হাত ধুচ্ছি, সাবান দিচ্ছি, এই জন্য আমাদের আতঙ্ক এসে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বেশিরভাগ জীবাণুই আমাদের উপকার করে, উপকারী, হ্যাঁ, উপকারী জীবাণু বেশি। আপনি আর একটা কথা বলতে, জীবাণু বলতে ধরেন অনেকে ভাইরাস সবচেয়ে ক্ষুদ্র জীবাণু,
এখন পর্যন্ত পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র জীবাণু হলো ভাইরাস। তা মাপা হয় মানে 10⁻⁻10 মিটার, মানে কত ক্ষুদ্র হলে এই ভাইরাস। আর তার আগে ওয়েভলেন্থে মাপা হয় ন্যানোমিটার। আর আমাদের ব্যাকটেরিয়া যেটা সেটা হলো 10⁻⁻6 মিটার, আচ্ছা, অর্থাৎ মাইক্রন দিয়ে মাপা হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে খুবই ক্ষুদ্র, যা খালি চোখে দেখার কোনো প্রশ্নই নেই। এবং সেটা কিন্তু আমরা আগে কিন্তু এখন পৃথিবীতে আমাদেরও মানে বিজ্ঞানীরা প্রথম তাই ধারণা করতো যে খারাপ জীবাণুই মনে হয় বেশি, না তা না, বা খারাপ জীবাণু কম, ভালো জীবাণুই বেশি, এবং কারণে অকারণে ওরা আমাদের উপকার করেই যাচ্ছে। আচ্ছা, আমরা বুঝতে পারছি না। ধরেন এই জীবাণু সার যদি আপনি বলতে চান, সেটা তো একটা সার হিসাবে আমরা কেন এটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ আমরা দেখেছি কনস্ট্যান্ট ইউজ অফ দ্য কেমিক্যাল ফার্টিলাইজার ইজ নট গুড ফর দ্য সয়েল হেলথ। আমরা চাচ্ছি যে রাসায়নিক সারটা কমে আসুক আস্তে আস্তে, এই জীবাণু সারগুলো যেমন আস্তে আস্তে বাড়ে। তবে আগে যে আমাদের যে মাঠের অবস্থা ছিল সেই অবস্থা যেমন ফিরে আসে। আপনি শুনলে আশ্চর্য হবেন যে একটা আদর্শ মাটিতে 5% জৈব পদার্থ থাকার কথা, আদর্শ মাটিতে। কিন্তু আমাদের দেশে মাটির অবস্থা কি? কিছু জায়গা বাদ দিলে পরে, বিশেষ বন বা যেখানে চাষবাস কম হয়, এটা বাদ দিলে পরে কিন্তু দেখা যাবে বেশিরভাগ এলাকায় মাটিতে জৈব পদার্থের পরিমাণ 1 অথবা 1-এর কম। ফলে জীবাণুর সংখ্যা কমে যাচ্ছে, এবং এই জীবাণুর সংখ্যা কমতে কমতে যদি একদম জিরোতে চলে আসেন, তাহলে আমরা যতই রাসায়নিক সার দেন, রাসায়নিক সার কিন্তু সেই যেইভাবে আপনি প্রয়োগ করেন মাঠে, সেইভাবে কিন্তু গাছ নেয় না, তাকে আয়নিক ফর্মে আসতে হয়। এই যে আয়নিক ফর্মে আনতে হয়, সেটা কিন্তু জীবাণুরা সাহায্য করে এবং কাজ করে। অতএব জীবাণু আমাদের জীবনে অপরিহার্য। আমরা অনেক দিন ধরেই দই খাই, অনেক দিন ধরে দই খাচ্ছি আমরা, কিন্তু কেউ জানি না কি খাচ্ছি, ওটা ল্যাক্টোবেসিলাস খাচ্ছি, এটা উপকার করছে না। তো এই জন্য জীবাণুটা এবং আমরা চাচ্ছি যে প্রাকৃতিক থেকে উৎপাদিত কোনো জিনিস যদি আপনার প্রাকৃতিতে দিয়ে দেন, তো সেটা কিন্তু উপকার বেশি হয়। আর্টিফিশিয়াল যদি কোনো জিনিস আপনি দিতে চান, সেটা কিন্তু নিতে পারে না। বেশ, তাহলে জীবাণু মানে ভালো জীবাণুকে আমরা চাষের ক্ষেত্রে কাজে লাগাচ্ছি, সেটাই হলো জীবাণু সার। তার সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে ব্যবহার নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আপনার থেকে এখন জানতে চাইব যে কৃষক বন্ধুরা কোথা থেকে কিভাবে এই জীবাণু সার সংগ্রহ করবেন? খুব ভালো যে কৃষক ভাইরা যে কোনো রিসার্চ ইনস্টিটিউট বা ধরেন যেখানে এই জাতীয় জীবাণু সার নিয়ে কাজকর্ম হয়, সেইখান থেকে করতে পারেন, অথবা বিশ্ববিদ্যালয়গুলিতে, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু জীবাণু সার নিয়ে কাজ হচ্ছে, সেখান থেকে যদি তারা সেভাবে বিক্রি করে, তো সেখান থেকে সংগ্রহ করতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস তাকে ভাবসে মনে রাখতে হবে যে উনি কোন ফসলের জন্য কি কারণে এই জীবাণু সারটা সংগ্রহ করছেন। উনি যদি মনে করেন যে আমার মাটিতে আমার মানে মিউরেট অফ পটাশ দেওয়া লাগবে, মানে পটাশ আমাকে দিতে হবে, সে কিন্তু তিনি পটাশ সলিবুলাইজিং ব্যাকটেরিয়া নিয়ে জীবাণু সার আনবেন। আবার যদি তার মনে করে যে ফসফরাস কমে গেছে মাটিতে, তখন কিন্তু উনি ফসফরাস জীবাণু সার আনবেন। আর যদি মনে করেন আমার নাইট্রোজেনের অভাব হচ্ছে এই জীবাণু সারে, সেক্ষেত্রে উনি কিন্তু নাইট্রোজেন জাতীয় জীবাণু সার আনবেন। এখনও প্রশ্ন হলো উনি যে কীভাবে বলবেন। প্রথম ওনাকে বলতে হবে যে উনি কোন ক্রপের জন্য এই জীবাণু সারটাকে ব্যবহার করতে চান। সেই প্রত্যেকটা জীবাণু সারের গায়ের উপরে লেখা থাকে যে কি কোন সার, বিশেষ করে নাইট্রোজেনের বেলায়। তো সেই ক্ষেত্রে সে প্রথম ওটা দেখবে, তারপরে উনি খেয়াল করবেন যে কবে এই জীবাণু উৎপাদন হয়েছে। মানে ওষুধের মতো, ওষুধ যেমন আপনি যখন কি কোনো একটা ফার্মেসির কাছ থেকে কিনতে যান, আপনি কিন্তু এক্সপায়ারি ডেটটা দেখেন। উৎপাদনটা আমরা লক্ষ্য করি না, কিন্তু এক্সপায়ারি ডেটটা এটা কিন্তু সবাই লক্ষ্য করি আমরা। অতএব আমাকেও কিন্তু এখানে দেখতে হবে উৎপাদন থেকে 6 মাসের ভিতরে জীবাণু সারটাকে মাঠ পর্যায়ে ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কিন্তু এর পরে যদি আপনি ব্যবহার করেন, আপনি মাঠের বা ফসলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যে লাভটা চাচ্ছেন সেই লাভটা কিন্তু হবে না। ঠিক আছে? অতএব সেই জন্য প্রথম তাকে দেখতে হবে কোন ফসলের জন্য নিচ্ছে, কবে উৎপাদন হয়েছে, কবে শেষ হবে, এবং কিভাবে সে এটা ব্যবহার করবে। মানে ব্যবহার বিধিও কিন্তু অপোজিট পৃষ্ঠায় লেখা থাকে কীভাবে ব্যবহার করবেন। তো আপনি বলছেন যে চাষি বন্ধুরা জীবাণু সারটাকে সংগ্রহ করবেন এবং বিশেষ কিছু দেখে বুঝে তিনি সংগ্রহ করবেন কিসের জন্য করছেন। তো এই যে সংগ্রহ করে আনছেন,
পরিবহনে অন্যান্য সারের ক্ষেত্রে যে পরিবহন যেভাবে করা হয়, জীবাণু সার কি একই রকমভাবে পরিবহন করলে হবে? খুব ভালো এই জিনিসটা, কিন্তু খুব বেশি মানে আমাদের প্রথম যখন আমরা ফার্মারদের এগুলো দিতাম, তখন কিন্তু এটা কিন্তু ব্যাড এফেক্টটা কিন্তু এই ট্রান্সপোর্টে হয়ে যেত। আচ্ছা, এরকম মানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনাকে সবসময় মনে রাখতে হবে এই যে প্যাকেটটার ভিতরে কিন্তু কোটি কোটি জীবাণু আছে এবং তারা জীবন্ত। এখন যদি ওই জীবাণুগুলি মারা যায় সবগুলো, যে কোনো কারণগুলি পরে আসছে, মারা যায়, তো ওটা ব্যবহার করে কিন্তু আপনার কোনো লাভ হবে না, বেকার হয়ে যাবে, বেকার একদম। কিন্তু আপনি আর একটা জিনিস দেখুন, আপনি কিন্তু বুঝতেও পারবেন না এই জীবাণুগুলো জীবিত আছে, আদৌ জীবাণু আছে কিনা, বা তারা মৃত। আচ্ছা, সেই জন্য আপনাকে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে, যার মাধ্যমে আপনি এটাকে জীবিত অবস্থায় মাঠে নিয়ে যেতে পারবেন। প্রথম পদ্ধতি হলো, এর মনে রাখতে হবে যে এই জীবাণুগুলো, বিশেষ করে জীবাণু সারের জীবাণুগুলো, মানে অতিরিক্ত তাপ এবং সরাসরি সূর্য থেকে দূরে রাখতে হবে। মানে পরিবহনের ক্ষেত্রে এটাকে মাথায় রাখতে অতএব হবে। প্রথমে এইটা মনে রাখেন, তারপরে যখন আপনি মানে সংগ্রহ করবেন, তখন একটা সাদা ব্যাগ নিয়ে যাবেন, যার জন্য ভিতরে যেমন হিটটা না বেড়ে যায়। আচ্ছা, এবং আপনি বাসে যদি কোনো দিন যেতে চান বা লঞ্চে যেতে চান, এমন জায়গায় আপনি ওই প্যাকেটটা বা ওই ব্যাগটা রাখবেন না যেখানে সরাসরি সূর্যের আলো পড়ছে প্রথম। আচ্ছা, অথবা ধরেন আপনি বাসে যাচ্ছেন, আপনি ভালো সিটে বসলেন, কিন্তু আপনি মেশিন যে বাসে যে ইঞ্জিনের উপরে যদি আপনি রাখেন, সেখানে কিন্তু সব মারা যাবে, আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছু বুঝতে প্রয়োজন না, কারণ তার কাছে মাইক্রোস্কোপ নেই যে সে জীবন্ত আছে এটা মৃত, কিছু বোঝা যাবে না। এটা করতে হবে। আর ধরেন আপনি বসছেন, ঠিক আছে, স্যারে বলে দিয়েছে আমি মেশিনের উপরে রাখবো না, মানে আছে, কিন্তু আপনি যেখানে বসলে সেখানে জানলা দিয়ে পুরোপুরি রোদ আসছে, আপনার কোলের কাছে ওই প্যাকেট নিয়ে বসে আছে, সব জীবনে মারা যাবে। আচ্ছা, অতএব ট্রান্সপোর্টের সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে অতিরিক্ত গরম এবং সরাসরি সূর্যের আলো যেমন ওই প্যাকেট বা যে বস্তায় নিয়ে যাচ্ছে তার মধ্যে যেমন না লাগে, এটাই হলো মেইন উদ্দেশ্য। আচ্ছা, এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি যেখানে ব্যবহার করবেন সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, ধরেন আপনি কিনে নিয়ে রেখে দিন 2 দিন, তারপর নিয়ে যাবেন, এটা করবেন না। আচ্ছা, এই ধরুন কৃষক বন্ধু সেটাকে সংগ্রহ করে পরিবহন করে বাড়িতে আনলেন, এবারে ধরুন এনেই সেই দিন আর দিতে পারছেন না বা 1 দিন 2 দিন পরে দেবেন, সেই ক্ষেত্রে সংরক্ষণ করার ক্ষেত্রে বা রাখার ক্ষেত্রে কৃষক বন্ধু কি বিশেষ উপায় ব্যবহার করবেন? দেখেন বিদেশে প্রত্যেকটা গ্রামে কিন্তু ইলেকট্রিসিটি আছে, এবং ওরা যেহেতু কমিউনিটি বেস চাষাবাস করে, তো ওদের ফ্রিজ ট্রিজ সব আছে। যদি আপনি ইলেকট্রিসিটি থাকে, অনেক গ্রামে আছে, অবশ্যই আছে, সেই ক্ষেত্রে যদি তার ফ্রিজ ট্রিজ থাকে, তবে ফ্রিজের উপরে যে চেম্বারটা আছে যেখানে বরফ হয়, ডিপ ফ্রিজ, ওখানে কিন্তু এই যে প্যাকেট রাখা যাবে না। প্রশ্ন করতে পারেন আপনি আমাকে যে কি জন্যে নিচে রাখবেন। নিচে হলো 4 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, ওটা ঠিক আছে, যেখানে তরকারি রাখা হয়, আর উপরে থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফ জমে যায়। অতএব প্রত্যেকটা জীবাণু ব্যাকটেরিয়ার গায়ে 70% জল থাকে। যখন নাকি আপনি ওটা ওই প্যাকেটে ওখানে রাখতে যাবেন, তো ওটা কিন্তু বরফ হয়ে যাবে। বরফ কিন্তু এক্সপান্ড করে, মানে বৃদ্ধি পায়, এই জন্য বরফ কিন্তু জলের মধ্যে ভাসে। অতএব এক্সপান্ড করলে পরে ওই তার ব্যাকটেরিয়া যে সেল ওয়ালটা আছে, মানে তাদের ওটা ফেটে যাবে এবং মারা যাবে। এটা রাখবেন এক। দ্বিতীয়ত, আপনি এমন জায়গায় রাখবেন না যে আপনি এখানে রান্না করেন, প্রচুর প্রতিদিনই আগুন জ্বালাচ্ছে, ওই ঘরটা হট হয়ে যায়। রান্নাঘর কিন্তু দেখবেন দুপুরবেলার দিকে যদি যান, বেশ গরম লাগে, কারণ ওটা সবসময় উনুন জ্বলতে থাকে, রান্নাঘরটা নানান কারণে আমাদের গরম থাকে, সেই কারণে এই প্যাকেট ওইখানে রাখা যাবে না। তো কোথায়, তা প্রশ্ন উঠবে কোথায় রাখবেন আপনি এমন জায়গায়, বিশেষ করে যদি চৌকি থাকে তার নিচে রাখতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যে জানলা দিয়ে যেমন ওই প্যাকেটগুলোর গায়ের উপর কোনো সূর্য না আসে। এই দুটো অ্যাকচুয়ালি হলো মানুষ যেরকমভাবে কমফোর্ট ফিল করে, আরামদায়ক থাকতে, এরাও ওই রকম থাকতে চায়, কারণ এরা খুব ভদ্র জাতীয় জীবাণু। অতএব এরা ওই রকমভাবে রাখলে পরে আপনার জীবাণু কিন্তু সহজে নষ্ট হবে না। অতএব সংরক্ষণ করারও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে এই জীবাণুকে, মানে মাঠ পর্যায়ে জীবন্ত অবস্থায় নেওয়ার জন্য। আর একটা জিনিস করা যাবে না, হিপ করে অনেক জনের, আপনারা অনেক লোক আছেন, অনেক একবারে গিয়েছেন, অনেক জীবাণু সারের প্যাকেট কিনে নিয়ে আসেন, হিপ করে রাখা যাবে না। আচ্ছা, কি জন্য? এরা এরোবিক ব্যাকটেরিয়া, অক্সিজেনের তাদের দরকার, তাদের রেসপিরেশনের জন্য, বাইনারি ফিশনের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সরিয়ে ছিটিয়ে রাখতে হবে, হিপ করে রাখা যাবে না। রাখলে মানে ওই ভিতরে মাঝখানের গুলো ভিতরে অক্সিজেন কম যাবে, ফলে তারা কিন্তু মরা শুরু করে দেবে।
এই কয়েকটা জিনিস যদি আপনি কৃষক ভাইরা যদি এরা সংরক্ষণের ক্ষেত্রে যদি মেনে চলে, সেই ক্ষেত্রে কিন্তু এতে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা, আর এই পর্বে আমরা আলোচনা করছি জীবাণু সার সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে তার ব্যবহার। আর এই বিষয়ে আলোচনা করছেন আমাদের সঙ্গে ডক্টর অজিত কুমার পোদ্দার, যিনি বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর, পাশাপাশি TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি সয়েল সায়েন্সের। আমরা যেটা আপনার থেকে জানলাম কিভাবে সংরক্ষণ করব, কিভাবে আমরা সেটাকে বহন করব জীবাণু সার। এবারে সরাসরি চলে যাব যে মাঠ পর্যায়ে কিভাবে আমরা জীবাণু সার ব্যবহার করব। খুব ভালো প্রশ্ন করেছেন এটা, কারণ আমরা সাধারণত কৃষক ভাইরা অনেক দিন থেকেই, যখন নাকি আমাদের দেশের 60 শতকের দিক থেকে, তখন কিন্তু প্রথম আসলো ইউরিয়া সার, তারপরে আসলো SSP, তারপরে আসলো মিউরেট অফ পটাশ। এখন অনেকগুলো রাসায়নিক সার আছে, যেমন জিঙ্ক সালফেট, মলিবডেনাম, অ্যামোলিবডেট, এইসব আছে। তারা যেইভাবে ব্যবহার করতেন রাসায়নিক সার, জীবাণু সার কিন্তু সেইভাবে ব্যবহার করা যাবে না। প্রথম মনে রাখতে হবে, জীবাণু সারের ভিতরে জীবন্ত জীবাণু আছে, অতএব এগুলোকে সংরক্ষণ করে মাঠ পর্যায়ে পর্যন্ত তাকে জীবন্ত অবস্থায় নিতে হবে এবং কোনোভাবেই রাসায়নিক সারের মতো ব্যবহার করা যাবে না। তখন প্রশ্ন উঠবে যে কীভাবে ব্যবহার করবেন। প্রথম যে কথাটা বলবো, সকাল 9টার পূর্বে এবং বিকাল 3টার পরে এই জীবাণু সার মাঠে ব্যবহার করতে হয়, যাতে রোদ না লাগে। কারণ যদি সরাসরি রোদ লেগে যায়, যে রোদ যেমন না লাগে, যেমন লেগে যায়, তখন কিন্তু এরা লাইসিস হয়ে মারা যায়। তবে যদি আকাশটা বা ওই দিনটা মেঘাচ্ছন্ন থাকে, রোদ যদি না উঠে, সেই ক্ষেত্রে আপনি সারাদিনই ব্যবহার করতে পারবেন, তাতে কোনো ক্ষতি হয় না। কিন্তু যদি রোদ উঠে, তখন কিন্তু আপনাকে 9টার আগে অথবা 3টার পরে ব্যবহার করতে হবে, প্রথম কথা। আর আমরা সাধারণত প্রেফার করি, মানে আমরা বলতে চাই যে কৃষক ভাইদের, যে আপনারা চেষ্টা করেন বিকালের দিকে ব্যবহার করার জন্য, কারণ 3টার পরে এতে সুবিধা হয় কি, প্রত্যেকটার জীবাণুর সাথে মানে ল্যাজ বা ফ্লাজেলা লাগানো আছে। যখন নাকি আপনি বিকালের দিকে দিবেন, তখন কিন্তু ওরা ওই ল্যাজ দিয়ে ওরা নিজেরাই ভিতর দিকে ঢুকে, আপনি কিচ্ছু করা লাগবে না। এবং সারাটা রাত তখন তারা ঠান্ডা থাকবে এবং তারা তাদের জায়গা চিহ্নিত করে ওরা বসে পড়বে। সেই ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় কৃষক ভাইদের বলবো যে আপনারা বিকালের দিকে এই জীবাণু মিশ্রিত বীজ বা জীবাণু মিশ্রিত গাছ ব্যবহার করবে। 3 ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি জীবাণু সারটা মাঠ পর্যায়ে। প্রথম হলো বীজের সার ব্যবহার করা যায়, দ্বিতীয়ত হলো সিডলিং বা বীজ তলার থেকে বীজ তুলে নিয়ে এসে ওটাকে শিকড়টাকে জীবাণু সার ব্যবহার করা যায়। আর হলো সরাসরি মাঠে ব্যবহার করা যায়। আপনি জীবাণু মানে মাঠে ফসল লাগিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে যদি আপনি চান যে আমি জীবাণু সার ব্যবহার করব, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রচুর জীবাণু সার লাগবে, সেটাকে আমরা কোনো সময় অনুমোদন করি না, কারণ এটাও 5 কেজি লাগে। যেখানে নাকি আমি 1 বিঘাতে 200 গ্রামের প্যাকেট ইজ এনাফ, সেখানে 5 কেজিতে অনেক টাকা খরচ হয়ে যাবে, এটা আমরা চাই না। তো দুটো নিয়ে আমি ডিটেলস বলতে চাচ্ছি। সে প্রথমটা হলো যে আপনি সিডের সাথে ব্যবহার করবে। যদি কৃষক ভাইরা বাজার থেকে সিড সংগ্রহ করে, সেই সব সিডের ভিতরে কিন্তু ক্যাপ্টেন বা ব্যালনেট এই জাতীয়
মানে শীত সংরক্ষণের ওষুধ দেওয়া থাকে, এটা পয়জন। ওই ওষুধের সাথে যদি জীবাণু মিশে যায় তখন তো জীবাণু কিন্তু মারা যাবে। সেই ক্ষেত্রে আপনি শীতটাকে এনে জলের ভিতরে ভালো মতন ধুয়ে একটু শুকিয়ে নিয়ে এই জীবাণু সারটা ব্যবহার করতে হয়। তো জীবাণু সার ব্যবহার করার সাথে সাথে আমরা বলবো আঠা জাতীয় বা অ্যাডহেসিভ জাতীয় কিছু ব্যবহার করা। প্রথমে কিন্তু আমরা গাম অ্যাকাশিয়া বা সেলুলোজ গাম ব্যবহার করতাম, কিন্তু সেটা খুব কস্টলি হয়ে যায় এবং সময় সাপেক্ষ হয়ে যায়, কারণ এটাকে গরম জলে গুলিয়ে নিয়ে আঠা তৈরি করে তারপরে ব্যবহার করা হতো। কিন্তু এরপরে এই পশ্চিমবঙ্গে আমরা চিন্তা করলাম যে ফার্মাররা এই কষ্ট করতে যাবে না, তখন আমরা কোনো এর অল্টারনেট কী করা যায়। তখন আমরা প্রথম গুড় দিয়ে শুরু করলাম, কিন্তু গুড় যখন দিলে পরে কিন্তু যখন আপনি মাঠে ব্যবহার করেন পিঁপড়ে এসে কিন্তু এমব্যারোটা খেয়ে ফেলায়, অতএব গাছ আর জার্মিনেশনই করে না। তখন আমরা চিটা গুড়ের কথা ভাবলাম যে চিটা গুড় দিয়ে হয় কিনা। আমরা দেখলাম পরীক্ষা করে যে চিটা গুড় মুখে দিয়েও আমরা দেখেছি তিতো লাগে, অতএব পিঁপড়া ছেড়ে দিয়ে দেখেছি পিঁপড়া যায় না ওখানে। তো সেক্ষেত্রে আমরা চিটা গুড়টা ব্যবহার করতে পারি অ্যাডহেসিভ হিসাবে, এক। দ্বিতীয়ত যদি চিটা গুড় না পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে ঠান্ডা ভাতের মার এটা আপনি ব্যবহার করতে পারেন অ্যাজ এ আঠা হিসাবে। আর যদি সেটাও আপনি না পান, আপনার যদি অনেক দূরে বাড়ি থাকে, সেক্ষেত্রে আমরা বলছি জল ব্যবহার করা যেতে পারে, কিন্তু একটা অ্যাডিসিভ ব্যবহার করতে হবে, কারণ জীবাণুটা প্যাকেটটা যে ফাঁকি থাকে তো ওই জীবাণুগুলি যেমন গায়ের সাথে সিডের ইসের সাথে লেগে যায়। তবে যদি আপনি জীবাণু সার জল দিয়ে ব্যবহার করেন যত তাড়াতাড়ি পারেন মাঠে সইং করতে হবে। আচ্ছা, আর যদি এই মানে ঠান্ডা ভাতের মার ব্যবহার করেন কিছুক্ষণ 3-4 ঘন্টা পরে করলেও ক্ষতি নেই। আর যদি চিটাগুড় ব্যবহার করেন 4-5 ঘন্টা পরে করলেও ক্ষতি নেই, কারণ ঠান্ডা ভাতে মারের ভিতর কিন্তু কার্বোহাইড্রেট থাকে, স্টার্চ, আপনি জানেন এগুলি নিউট্রিয়েন্ট, জীবাণুর উপকার। আর মোলাসেসের ভিতর তাই ওই অনেক কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলি এই মিনারেলগুলি থাকে। অতএব এই তিনটে দিয়ে আপনাকে মানে মুড়ির মোয়া যে মাখে ওই রকমভাবে করে নিয়ে একটু সামান্য ছায়ায় শুকিয়ে নিতে হবে। শুকানোর কারণটা হলো ছোট বীজ যদি হয় তো এই মোলাসেস যদি ব্যবহার করেন তখন দেখা যাবে যে একসাথে 5-7টা বীজ লেগে রয়েছে, সেজন্য একটু ছায়ায় সামান্য শুকিয়ে নিয়ে ওই বীজগুলিকে একটু ভেঙে সবচেয়ে ভালো লাইন সুইং করে দেওয়া, কারণ লাইন সুইং করলে হয় সঙ্গে সঙ্গে ঢেকে দেওয়া যায়। আচ্ছা। আর যদি ব্রডকাস্টিং বা বাংলায় বলা হয় ছিটিয়ে বোনানো, ছড়িয়ে দিতে বলে, সেটা কিন্তু অনেক জীবাণুই মানে সিট কিন্তু উপরে থেকে যায়। এই জন্য যে ছিটিয়ে ব্যবহার করতে যদি হয়, কারণ মুসুরির ডাল আমাদের দেশে কিন্তু ছোট ছোট, মুগ ডাল আমাদের দেশে ছোট ছোট, সেক্ষেত্রে কিন্তু আমরা বিকেলের দিকে যদি আমরা এটাকে ছিটিয়ে বলি তো বলে দিয়ে যে ছিটিয়ে একটু মই দিয়ে দিবে, অতএব যেমন সিটগুলো যতটুকু পারো নিচের দিকে চলে যায়, এবং তারপরের দিন সকালে আবার একটু মই দিয়ে যদি ক্রস মই দেওয়া যায় তো সবগুলো মোটামুটি নিচের দিকে চলে যায়। এরপরে আপনার কোনো কাজ করার নাই, খালি অবজারভেশন করা যে মানে আমাদের গাছগুলো কীরকম হচ্ছে, পট কীরকম হচ্ছে, এগুলো আপনি অবজারভেশন করবেন। অতএব এইভাবে আমরা ওরা ব্যবহার করতে পারবে জীবাণু। এটা কিন্তু মানে শুধু নাইট্রোজেনের জন্য না, ফসফরাস, পটাশ একইভাবে আমরা ব্যবহার করব মাঠ পর্যায়ে যখন আমরা এগুলো জীবাণু সারগুলি ব্যবহার করব। তো জীবাণু সারের যে বিভিন্ন রকমের পদ্ধতি সেই সম্বন্ধে আপনি জানালেন। তো এই যে তরল এবং কেরিয়ার বেসড বলা হয়, আচ্ছা, তো সেই বিষয়ে যদি একটু বলেন। আমাদের দেশে 2 রকম জীবাণু সারই ব্যবহার হচ্ছে বর্তমানে, 2 রকমই জীবাণু সার ব্যবহার হচ্ছে। তরল জীবাণু সারের ব্যবহার হচ্ছে আর আপনার কেরিয়ার বেস ব্যবহার হয়। কেরিয়ার বেসটা কিন্তু আমরা ভার্মি কম্পোস্টে মানে কাস্টগুলোকে কিন্তু কেরিয়ার হিসেবে ব্যবহার করি। যদিও পৃথিবীতে এখন পর্যন্ত যত কেরিয়ার আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো কেরিয়ার হলো পিট সয়েল, যেই সয়েলের ভিতরে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার থাকে এবং যার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি প্রচুর। এই জাতীয়টা বেস্ট, কিন্তু আমরা ব্যবহার করছি মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এই মানে ভার্মি কম্পোস্টে কাস্ট দিয়ে ব্যবহার করা হচ্ছে। এইটাতে 6 মাসের ভিতরে এদের যে নাম্বারটা থাকার কথা সেটা থাকে, দ্যাট মিন 10⁻7 থাকে ভায়াবল সেল পার গ্রাম অফ দ্য কেরিয়ার ম্যাটেরিয়াল। এটা হলো সিডের সাথে ব্যবহার করতে সবচেয়ে সুবিধা হয়, এবং আর স্প্রে করে যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি তরল জীবাণু সার ব্যবহার করবেন। তবে কেরিয়ার বেসটা কিন্তু 6 মাস রাখতে পারছেন আপনি, কিন্তু তরল কিন্তু 1 মাসের বেশি যাওয়া যাবে না, কারণ ওখানে খাদ্য শেষ হয়ে যায়, ওই ব্যাকটেরিয়া তখন মরতে থাকে। কিন্তু স্প্রে 1:10 রেশিওতে মানে জলের সাথে মিশিয়ে টিউবওয়েলের জল ব্যবহার করা যায়, মিশিয়ে স্প্রে করলে পরে এর কাজ করে। আচ্ছা, এগুলো তো প্যাকিং অবস্থায় চাষি বন্ধুরা কিনছেন আর কি, প্যাকেট অবস্থাতে। তো এই প্যাকেটের ওপরে চাষি বন্ধুদের জন্য বিশেষ নির্দেশাবলী কি কি থাকে? আর
প্রথম চাষি ভাই যখন যাবেন জীবাণুসার কেনার জন্য, আপনি বিশ্ববিদ্যালয়ে যাক বা কোনো রিসার্চ ইনস্টিটিউটে যাক, এখনও কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনার ডিলারের কাছেও জীবাণুসার পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করেছি ওটা, যে ডিলারের মাধ্যমে দেওয়া যায় কিনা, যদিও ওরা একই ডিলার কেমিক্যাল একদিকে রাখে, জীবাণুসারগুলো আলাদা যেহেতু বলে নেয় যে একসঙ্গে রাখা যাবে না কেমিক্যালের সাথে। আচ্ছা, এটা রাখার জন্য ডিলাররা কি কোনো স্টোর রুম বা না, ঠান্ডা ঘর কিছু হ্যাঁ ব্যবহার হ্যাঁ, করছে? একটা দোকান তো সাধারণত মানে ডাইরেক্ট সানলাইট পড়ে না প্রথম, আর এমন গরম যেমন না হয় সেই জন্য আমরা বলি ওখানে পাখার ব্যবস্থা করে দেবে। তো ডাই করে রাখা যাবে না বলে? না, ডাই করে রাখা যাবে না, প্যাকেটগুলো আলমারির মধ্যে system করতে হয়। থাকে সাজিয়ে রাখতে হয়, তাতে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আর আপনি যেটা বললেন এর আগে যে নির্দেশাবলী। নির্দেশাবলী, এটা ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জন্য আমরা বাংলায় লিখেছি। বিদেশে কিন্তু তাদের যেসব দেশে যেসব ভাষা আছে সেই ভাষায় লেখা হয়, কিন্তু আমরা কিন্তু বাংলায় লিখে দিয়েছি। প্রথম দেখতে হবে কোন ফসলের জন্য জীবাণুসারটা নিচ্ছে, জীবাণুসারের উৎপাদন তারিখ, জীবাণুসারের ব্যবহারের শেষ তারিখ, এবং কী জীবাণু আছে জীবাণুটাও আমরা লিখে দিই। আর অপর দিকে লেখা থাকে কিভাবে এই জীবাণুসারটাকে ব্যবহার করতে হবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা একটা করে পয়েন্ট করে আমরা কিন্তু লিখে দিচ্ছি, যে আপনি কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, অ্যাটাসিস হিসাবে কী ব্যবহার করবেন, কতটুক বীজের মধ্যে কতটুক দিবেন। যদি বীজের আপনার মাপ নাও থাকে, আপনি বিঘা হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি 10 কাঠা থাকে, হাফ বিঘা হিসাব করে নেবেন। তবে আপনাকে মনে রাখতে হবে, জীবাণুসার আজকে ব্যবহার করলেন, আবার আচ্ছা রেখে দিই আমার ভাইয়ের জন্য 10 দিন পর ব্যবহার করে, সেটা কিন্তু হবে না। মানে একবার কাটলে পরে কিন্তু ওই জীবাণুসার ফার্দার ব্যবহার করা যাবে না, কারণ আমি কাটার সাথে সাথে যে এয়ার ঢুকবে ওখানে। তাহলে কি প্যাকেট ছোট বড় পাওয়া যায়? ছোট 100 গ্রামের প্যাকেট আছে, 500 গ্রামের প্যাকেট আছে, 1 কেজিরও প্যাকেট। মানে আমি 1 কেজি প্যাকেট কিনলাম, হ্যাঁ, 500 গ্রাম লাগবে, এরকম তো হ্যাঁ। কেটে রাখা যাচ্ছে না। না, তা করা যাবে না। আপনি 5টা কিনেন 100 গ্রামের প্যাকেট, অথবা 2টো কিনেন 500 গ্রামের প্যাকেট, 1 কেজি ব্যবহার করবেন। অর্থাৎ 2 কেজি ব্যবহার করে 2টো 1 কেজি প্যাকেট কিনে নেন। কিন্তু ওয়ান্স যখন নাকি আপনি খুলবেন, তারপরে কিন্তু ওটাকে আর পুনরায় ব্যবহার করা যাবে না, কারণ ওই বাতাসের ভিতরে হাজার হাজার জীবাণু আছে। আর আপনি আগেই আপনাকে বলেছি, এই জীবাণুগুলো খুব ভদ্র জীবাণু, এই বাইরের জীবাণু এসে এদের কিন্তু মেরে দেবে। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কথা। এবং কখন ব্যবহার করবেন, কোন সময়, সব কিছু ওখানে ডিটেলস লেখা থাকে, এবং সেটা দেখে যদি ফার্মার তার মানে কাজ করে, তবে অবশ্যই জীবাণুসারের কার্যকারিতা সে উপলব্ধি করতে পারবে মাঠ পর্যায়ে যেয়ে। আচ্ছা, আমাদের আজকের যে বিষয়, জীবাণুসারের সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে তার ব্যবহার। সংগ্রহ তো আমরা জানলাম, পরিবহন জানলাম, সংরক্ষণও কিভাবে করব তা জানলাম, পাশাপাশি মাঠ পর্যায়ে কিভাবে ব্যবহার করব সেটাও জানলাম। তবে এই মাঠ পর্যায়ে ব্যবহারটাই আমাদের চাষি বন্ধুদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যদি কিছু ছোট টিপস দেন। আচ্ছা, আপনি জীবাণুসারটা কিন্তু মাঠ পর্যায়ে না, আমরা বলি একটা কথা, জীবাণুসার উৎপাদনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে ব্যবহার করা পর্যন্ত যতগুলো স্টেপ আছে, সবাইকে সতর্ক থাকতে হবে, খুব সতর্ক। হ্যাঁ, যদি সতর্ক না থাকে, তো আপনি চোখে দেখতে পারছেন না জিনিসটা, যদি মরে যায়, সেইটা যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ফল মানে কোনো অতিরিক্ত লাভ কিন্তু আপনি পাবেন না। ক্ষতি হবে না, কিন্তু লাভ পাবেন না। অতএব আমাদের মনে রাখতে হবে, উৎপাদন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যেমন জীবাণুগুলো সঠিকভাবে বেঁচে থাকে সঠিক মাত্রায়। বেশ, তো আমরা ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব এখানেই শেষ করব। আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় ছিল জীবাণুসারের সংগ্রহ, পরিবহন, সংরক্ষণ এবং মাঠ পর্যায়ে ব্যবহার বিষয়ে আলোচনা। আর এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করলেন ডক্টর অজিত কুমার পোদ্দার, বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নিমপিঠের উপদেষ্টা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বায়ো ফার্টিলাইজার টেকনোলজি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর এবং TNU এর ভিজিটিং ফ্যাকাল্টি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে
এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.